নমস্কার। পিপিএফ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আজকের মার্কেট কি হয়েছে এবং কি কি গুরুত্বপূর্ণ নিউজ সেখানে কাজ করেছে এবং আগামী দিনে মার্কেটে কি হতে চলেছে সেগুলো নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন এবং ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলোতে অবশ্যই জয়েন করবেন, কারণ প্রতিনিয়ত আপডেট পেতে আমরা ওই লিঙ্কগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। ওই চ্যানেলগুলো পুরো সম্পূর্ণ ফ্রি এবং এডুকেশন পারপাসে তৈরি করা। তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। দেখুন, আজকের যে নিফটির যে পুরো নিফটি প্লাস পুরো যে সেন্সেক্স আমাদের পুরো মার্কেটটা ওভারঅল ছিল পুরোটাই নেগেটিভ এবং বিয়ারিশ মার্কেট। তার মধ্যে ব্যাংক নিফটিতে আমরা একটু বেশি পরিমাণে ফল দেখেছি, অ্যারাউন্ড 1% এর বেশি, আমরা 1.5% মতন আমরা ফল দেখেছি। সেন্সেক্স প্রায় 0.5% মতন ফল, নিফটিও প্রায় 0.5% এর কাছাকাছি ফল এসছে। ভিক্স 1.80% এর কাছাকাছি ফল, এবং টোটাল যে মার্কেটে যে স্টকগুলো যে ট্রেড হয়েছে তার মধ্যে 3,358 স্টক ট্রেড হয়েছে। তার মধ্যে 1,490টি স্টক হচ্ছে পজিটিভ, 1,783 স্টক হচ্ছে নেগেটিভ, 105টি স্টক হচ্ছে আনচেঞ্জ, 140টি স্টক হচ্ছে 52 হাইয়ের কাছে এবং 23 হচ্ছে 52 লো এর কাছে। তো এটা হচ্ছে পুরোপুরি ওভারঅল যে মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা কি কি ধরনের কি হয়েছে আপনারা জানতে পারলেন। এরপর যদি আমি গ্লোবাল মার্কেটের দিকে তাকাই, গ্লোবাল মার্কেটে ডাউ জোন্স ফ্ল্যাট, S&P 500 উপরে ফ্ল্যাট নেগেটিভ, ন্যাসড্যাক 1% এর কাছাকাছি ফল রয়েছে, নিকাই 1 পয়েন্টের কাছাকাছি ফল, হ্যাংসেং 1.1% এর কাছাকাছি ফল, FTSE 100 ফ্ল্যাট পজিটিভ, ড্যাক্সও ফ্ল্যাট বলা যায়, নিফটি তো ফ্ল্যাটই রয়েছে। এরপর ক্রুড প্রায় 3% এর কাছাকাছি আছে বেড়েছে, গোল্ড প্রায় 1.87 এর কাছাকাছি ফল, এবং ডলার ইন্ডেক্স যেটা রয়েছে সেটাও ফ্ল্যাট নেগেটিভ, এবং ইউএসডি আইএনআর জন্য ফ্ল্যাট পজিটিভের কাছাকাছি, বন্ডও কিছুটা বেড়েছে। এরপর যে একটা মজার বিষয় দেখুন, আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে গোল্ডের মধ্যে, সেটা ইউএসএ ফরেক্স গোল্ড হোক বা আমাদের যে এমসিএক্স গোল্ড রয়েছে, সেই গোল্ডের মধ্যে কিন্তু একটা ভালো ধরনের সুযোগ আসতে চলেছে আপকামিং 1 or 2 উইক্সে। কিন্তু আজকে দেখেছেন গোল্ড অনেকটা কিন্তু আজকে ফল হয়েছে, কারণ মিডল ইস্টের যে টেনশনটা বাড়ছে সেখান থেকে, যে অয়েলের মধ্যে যে টেনশনটা বাড়ছে তার জন্য কিন্তু গোল্ডের এখানে একটা কিন্তু প্রেশার তৈরি হওয়ার চান্স রয়েছে। এবং সেই জন্য কিন্তু আমি বারবার বলছি গোল্ড প্লাস সিলভার এই দুটো জায়গা থেকে কিন্তু একটা বড় ধরনের মুভমেন্ট পাওয়ার চেষ্টা রয়েছে, মুভমেন্ট পাওয়ার জায়গা রয়েছে। এরপর যদি আমরা দেখি টোটাল যে স্টক ট্রেড হয়, এই স্টকের মধ্যে টপ গেনারের মধ্যে রয়েছে কোয়েন্স লাইফ, টাটা কেমিক্যালস, পিরামল ফিনান্স, চেন্নাই পেট্রো, রামকৃষ্ণ ফুডস। লুজারের মধ্যে রয়েছে মাদারসন সুমি, টাটা টেক, ওয়ানসোর্স, এলিকন এন্ড জেনসার টেক। এরপর আমরা দেখুন যে কালকে আমি অলরেডি বলেছিলাম যে কোয়েন্স একটা সুইং এর জন্য আমাদের কাছে একটা ভালো জায়গা রয়েছে, এবং আজকে যদি আমরা দেখি কোয়েন্স প্রায় 14% এর কাছাকাছি বেরিয়েছে, এবং সেটা আমাদের অলরেডি আমরা এখান থেকে ডিটেল আলোচনা করছিলাম যে কোন জায়গা থেকে আমরা কিভাবে সেটাকে দেবো। এবং আমি কিন্তু মার্কেট টাইমে এটা নিয়ে আমার আপডেটও দিয়েছি আমার ফেসবুকটাতে, যারা যারা ফলো করছেন তারা অবশ্যই সেই জায়গাগুলোকে দেখার চেষ্টা করুন। এরপর যদি আমি দেখি টোটাল যে আপনার নিফটির যে স্টকগুলো রয়েছে, স্টকের মধ্যে যদি আমি দেখি ওএনজিসি, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া, রিলায়েন্স, নেসলে, ভারতী এয়ারটেল, টেক মহিন্দ্রা, ইটার্নাল, টাটা স্টিল, এগুলো একদম পজিটিভ ভাবে মুভমেন্ট করেছে। বাকি প্রাইস স্টকে ফ্ল্যাট এবং নেগেটিভের দিকে ছিল। এবার যদি ওএনজিসি এতটা বেড়েছে, ওএনজিসি যেটা করছে, ওএনজিসি আইআইটি মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে তারা একটা ধরনের থার্মাল পাওয়ার তৈরি করার চেষ্টা করছে। তাদের যে বন্ধ হওয়া অয়েল ফিল্ড গুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালের সাহায্য নিয়ে সেখানে তারা একটা ধরনের থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করছে। এবং কোল ইন্ডিয়া, আমি অবশ্যই বলেছিলাম কোল ইন্ডিয়াকে ইন্টারডে বেসিসে যারা যারা রেখেছেন ইন্টারডে বেসিসে, সেখানে কিন্তু ভালো ধরনের সুযোগ তৈরি হয়েছে এবং সেখানে ভালো ধরনের কাজ হয়েছে। অলরেডি আমি এটা মেনশন কালকে করেছিলাম এবং আমি মার্কেট টাইমে আপডেটও দিয়েছিলাম আপনাদের। অনেকেই আপনারা মেসেজ করেছেন আমাকে পার্সোনালি যে কোল ইন্ডিয়ার খুব সুন্দরভাবে তারা সেট আপটা পেয়ে কাজ হয়েছে। তো এবং রিলায়েন্সের যদি ধরি, রিলায়েন্স অনেকটা যে মার্কেটে পজিটিভ, এবং রিলায়েন্সের ক্ষেত্রে অনেকেই বুলিশ সাইন দেখতে পেয়েছে। এবং আমি কিন্তু অলরেডি যে জায়গা থেকে রিলায়েন্সকে আমি বলেছি যে রিলায়েন্সের মধ্যে কিন্তু মোমেন্টাম একটা অলরেডি তৈরি হয়েছে, কারণ তাদের ব্যবসার ডাইভার্সিফিকেশনটা রয়েছে এবং তারা অলরেডি একটা ইউজেসি প্ল্যান্ট যেটাকে বলা হয় সেইগুলো কোল প্ল্যান্টে তারা একটা টেন্ডার পেয়েছে, এবং তারা একটা ডেটা সেন্টারের উপর একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো তার জন্য সব ক্ষেত্রে তারা একটা ব্যবসার ডাইভার্সিফিকেশন অলওয়েজ করে রাখে। তো সেই জন্য রিলায়েন্সের মধ্যে গ্রোথ পোটেনশিয়ালটা কন্টিনিউ রয়েছে। এরপর যদি সেক্টরের মধ্যে যদি দেখি, সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি যে ডাউনগ্রেড সেক্টর রয়েছে সেটা হচ্ছে পিএসইউ ব্যাংক,
কারণ আরবিআই কিছু লোন এবং ক্রেডিট সিস্টেমের জন্য কিছু গাইডলাইন, কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করছে। তার সেই জন্য একটা ধরনের প্রেশার ব্যাংকিং স্টকগুলোতে দেখতে পাওয়া গেছে, এবং এর জন্য নিফটি ব্যাংক, পিএসইউ ব্যাংক, ফিনসার, এই যে টোটাল যে সেক্টরটা রয়েছে সেই সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর একটা প্রেশার রয়েছে। এবং তার সাথে সাথে অটো, আমি বলেছিলাম অটো এক জায়গা থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা, রিটেস্ট করার চেষ্টা করছে। সেই জন্য অটোতেও যেহেতু মারুতির রেজাল্ট খারাপ হয়েছে, তো সেই জন্য একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি। এরপর যদি নিফটি টোটাল কালকে যে অ্যানালাইসিস আমরা করা ছিল সেই অনুযায়ী দেখতে গেলে নিফটি ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা আমার ছিল যে 24,240, সেটাকেও আজকে ওভারটেক করতে পারেনি। কারণ হচ্ছে যে আমি যা বারবার বলেছিলাম যে নিফটির যে রেঞ্জটা রয়েছে, নিফটিকে মানে উপরের দিকে যদি কোনো লেভেল যেতে হয়, যেটা হচ্ছে 24,335, সেই জায়গায় কিন্তু নিফটিকে 24,244টাকে ব্রেক করতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে আমার যে সাপোর্টটা ছিল, যে 861-র কাছাকাছি, সেইটাও মোটামুটি আজকে ইম্প্যাক্ট হয়েছে। মোটামুটি একটু মার্কেটটা সাইড ওয়েজ টাইপের মার্কেট ছিল, আপসাইড ওপেন হওয়ার ফলে সেটাকে খুব একটা বেশি আপসাইড ধরে রাখতে পারিনি। এরপর যদি আমি টোটাল ওয়াইড এগেনস্টে দেখি, ওয়াইড এগেনস্টে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে 24,000-এর কাছাকাছি, নিফটি একটা বারবার সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে, এবং 24,500-র কাছাকাছি একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই নিচের দিকে 23,500-র কাছাকাছি একটা সাপোর্ট বিল্ড আপ করার চেষ্টা করছে। এই টোটাল যে 500 পয়েন্টের একটা গ্যাপ, এই গ্যাপটার জায়গায় এখন মার্কেট কিছুদিন থাকার চেষ্টা করবে। কারণ 4 তারিখ 4 তারিখ যেহেতু আমাদের পরপর 3 দিন প্রায় মার্কেট বন্ধ, সেই জন্য 4 তারিখ যখন মার্কেট ওপেন হবে এবং 4 তারিখে আমাদের কিছু ভাইটাল ইলেকশন রেজাল্ট রয়েছে, সেটার দিকে কিন্তু মার্কেট একটা ইম্প্যাক্ট দিতে পারে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যদি আমি দেখি নিফটির যে আমি নেক্সট এক্সপায়ারি যে আমার ইয়েটা রয়েছে, লেভেলগুলো রয়েছে, সেটা আপসাইড হচ্ছে 24,615। 24,615 হচ্ছে আলটিমেটাম রেজিস্ট্যান্স, এবং তার নিচে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 24,420। 420 ব্রেক করলে তারপর ফার্দার রেজিস্ট্যান্স হচ্ছে 24,615। এই কারেন্ট এক্সপায়ারি যেটা আসতে চলেছে, কাল থেকে শুরু হচ্ছে, সেটার জন্য ডাউন সাইডেও তাই হচ্ছে। ডাউন সাইড আলটিমেটাম রেজিস্ট্যান্স সাপোর্ট হচ্ছে 23,390। আর নিচে, আর তার উপরে যদি আমি সাপোর্টটা দেখি, সেটা হচ্ছে 23,560। 560 ব্রেক করলে যে আলটিমেটাম রেজিস্ট্যান্সটা সাপোর্টটা হয়, সেটা 23,390। তো এই জায়গাটা হচ্ছে মেন। এটা আমরা চার্টে ভালো করে তারপরে আমরা দেখবো যে চার্টে কি বলছে এই জায়গাটা। এরপর যদি আমি দেখি কালকে যে আমেরিকান মার্কেটে কিছু নিউজ রয়েছে, সেই নিউজগুলো হচ্ছে বিল্ডিং পারমিটস, হাউস স্টার্টস, আর ডুরাবল গুডস অর্ডার্স। এই যে 3টে নিউজ রয়েছে, এই 3টে নিউজের উপর আমেরিকান মার্কেটে একটা প্রভাব আসতে পারে। তো সেই প্রভাবের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এরপর যদি আমি কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখি, যে কালকে মানে যে ইরানের ফরেন মিনিস্টার আছে আব্বাস আরাগাচি, তো তিনি এক্সপেক্ট করছেন যে শুক্রবারের মধ্যে ইসলামাবাদে পৌঁছে একটা সেকেন্ড রাউন্ড অফ যে পিস টক, যেটা হয়নি আপাতত, সেটার দিকে আলোচনা শুরু করার চেষ্টা করছেন। এবং এখানে চাইছেন তারা যে স্টেট অফ হরমুজটা যেন খোলা হয়, কিন্তু নিউক্লিয়ার, যে আমি বলেছিলাম নিউক্লিয়ার ব্যাপারে কোনো তারা আলোচনা করতে চাইছে না। এবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এখন পর্যন্ত কোনোভাবে সেরকম কোনো এখন পর্যন্ত কথাবার্তা আমরা পাইনি, বা কোনো ধরনের তার স্পিচ পাইনি। এটার উপর কি হয় সেটার উপর নজর রাখা যেতে পারে। এবং কালকে যে আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে যে ইন্ডিয়া ট্রেড ডিলটা হয়েছে, ওয়ান সিরিজ জেনারেশন ডিল, সেটার মধ্যে দেখা যাচ্ছে জেম অ্যান্ড জুয়েলারি যে সেক্টরটা রয়েছে, সেই সেক্টরের উপর কিন্তু একটা ভালো রকমের ছাড় দেওয়া হয়েছে, ডিউটি ফ্রি করা হয়েছে, এবং এখানে একটা এক্সপোর্টের ক্ষেত্রে একটা নতুন ধরনের বুস্ট আপ পাওয়া যেতে পারে। তো যে সেক্টরে এই যে সেক্টরে যে স্টকগুলো রয়েছে জেম অ্যান্ড জুয়েলারি, তো সেই স্টকগুলোর উপর কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের মোমেন্টাম বা একটা আপসাইড মোমেন্টাম পাওয়ার চান্স রয়েছে। তো আপনারা সেই স্টকগুলো নজর রাখতে পারেন। থার্ড যে নিউজটা হচ্ছে ইউএই যে রয়েছে, তারা ওপেক থেকে, যে মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম যে এক্সপোর্ট কান্ট্রিজ রয়েছে, তা সেখানের যে বোর্ড রয়েছে, এই বোর্ড থেকে ইউএই টুইট করেছে আজকে। তো যেহেতু ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন তাদের উপর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তারা এই টাইমটাতে এইখান থেকে একটা অয়েল মার্কেটের একটা হিউজ যে টেনশন বা যে সিচুয়েশন আমরা চলছে, দ্বিতীয় সংকটের জায়গা চলছে, সেখান থেকে তারা টুইট করেছে। এরপর যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি না অ্যাক্সিস এনার্জি সিকিউর ইন্ডিয়াস ফার্স্ট ইউসিজি এনাবেল কোল মাইন। এই যে কোল মাইন গুলো হয়, সেই কোল মাইনের মধ্য থেকে ডাইরেক্ট সেখান থেকে একটা মানে গ্যাস তৈরি করার যে ব্যাপারগুলো থাকে, মানে মানে আপনার কি বলবো, যে আন্ডারগ্রাউন্ডের যে কোল মাইনিং হয়, সেই মাইনিং থেকে তারা গ্যাসিফিকেশন করা যায়, ইউসিজি যে কোল মাইন গুলো থাকে, সেইটার বিট তারা পেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এরপর যে আমরা ফোর্থ নিউজটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইসেস অপারেশন, মানে তারা বলেছে যে তাদের নিজেদের যে অপারেশন রয়েছে তারা কিন্তু হয়তো বন্ধ করে দিতে পারে ওয়ার্ল্ড ওয়াইড এবং ডোমেস্টিক্যালি। কারণ হচ্ছে এই যে যুদ্ধ চলাকালীন যে এটিএফ এর যে এয়ার টারবাইন ফুয়েলের যে চার্জ, সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার ক্ষেত্রে তাদের পক্ষে এই সময়ে আর অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে কে চালানো বা সচরাচর রাখা সম্ভব হচ্ছে না। তো তারা সেই ব্যাপারে গভর্নমেন্টের কাছে একটা প্রপোজাল দিয়েছে, গভর্নমেন্ট কি করে সেটার ব্যাপারে সেটা
তারা আলোচনা করছে, তাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন থ্রুতে। এরপর যদি আমি নিফটির কালকে আউটলুক দেখি, নিফটির কালকে যে আউটলুকটা আমি বারবার বলছি নিফটির একটা বুলিশনেস রয়েছে, হালকা বুলিশনেস নিফটিতে রয়েছে। এখন পর্যন্ত যে আবার ফার্দার কোনো নেগেটিভ বড় কোনো ইম্প্যাক্ট এখন পর্যন্ত নিফটির মধ্যে নেই। এই জন্য আমাদের যে যে চান্সটা হচ্ছে স্লাইডলি বুলিশ টু সাইডওয়েজ। ইম্পর্টেন্ট আমাদের জোন হচ্ছে 24,244 হচ্ছে রেজিস্ট্যান্স কালকের জন্য, এবং নিচের সাইডে যে একটা রেজিস্ট্যান্স রয়েছে 24,044 এর নিচে, সেটা হচ্ছে 24,100। তুমি ব্রেক করে যে সাস্টেন করে নেক্সট টার্গেট হচ্ছে আমার 24,244। আর আরেকটা সেক্টরকে আমি আজকে দেখার জন্য বলবো ওয়াচ এন্ড স্টাডি সেমি কন্ডাক্টর সেক্টর। সেমি কন্ডাক্টর সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোকে আপনারা দেখতে পারেন, স্টাডি করতে পারেন। একটা ফিউচারিস্টিক একটা গ্রোথের এখানে চান্স রয়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে বিভিন্ন ধরনের চিপ, বিভিন্ন ধরনের এআই সিস্টেম আসছে, সেখানে এই সেমি কন্ডাক্টরের জায়গাটা বিভিন্ন একটা ভ্যালুয়েবল জায়গা তৈরি করতে, তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন। এবং কালকের জন্য আমি বারবার একটা স্টাডি পারপাসে বলে রাখছি, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে আপনারা ইন্টারডে বেসিসে ওয়াচ করতে পারেন। আমি এইটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে বলছি, আর আপনারা কাইন্ডলি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারি হিসেবে নেবেন না। অ্যাক্সিস ব্যাংক আপনারা নজরে রাখতে পারেন। এরপর যদি দেখি, এই আজকে অনেকগুলো রেজাল্ট বেরিয়েছে তো Q4 রেজাল্ট, তার মধ্যে সিএট এর যে রেজাল্টটা রয়েছে সেই সিএট এর রেজাল্টটা তারা খুব ভালো একটা রেজাল্ট করেছে, এবং এর ফলে এই তারা 35 মানে 35 টাকা করে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পার শেয়ার। তো এই স্টকটার মধ্যে একটা একটা আপসাইড মোমেন্টামের একটা চান্স রয়েছে, স্টকটাকে আমরা স্টাডি করতে পারি। তো এরপর আমরা নিফটির চার্টটাকে দেখবো যে নিফটি কিভাবে আগামী দিনে কি করতে যে কোন সেক্টর গুলো কি কি পারফর্ম করেছে, তার সাথে কিছু স্টককেও আমরা নজরে রাখবো। দেখুন নিফটির যে ডেলি যদি যে চার্টটা আমরা দেখি, আমাদের এই সপ্তাহের জন্য মানে 28 তারিখের যে এক্সপায়ারি, আজকে যে এক্সপায়ারি, সেটার জন্য আমাদের এই দুটো লেভেল ছিল। তো এই দুটো লেভেলকে যদি আমি সরিয়ে দিই, এই জায়গা দুটোকে যদি আমি সরিয়ে দিই, যদি অলরেডি আমাদের এই জায়গাটাতে কাজ হয়ে গেছে, তাহলে আমি এই জায়গাটা যদি সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পর আমাদের যে এই উইকের জন্য যেটা আমি বললাম, সেটা হচ্ছে 24,612 বা 615 যে ইম্পর্টেন্ট জোনটা রয়েছে, সেই জোনটা হচ্ছে আমাদের কাছে আলটিমেট একটা রেজিস্ট্যান্স, তার নিচে হচ্ছে 24,420। আর নিচের দিকে যে সাপোর্টটা বিল্ড হচ্ছে 23,560, আর হচ্ছে 23,390। এই দুটো আমাদের এই উইকের জন্য ডেলি বেসিসে একটা ভাইটাল জায়গা প্লে করবে। এরপর যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ইম্পর্টেন্ট জোন রয়েছে, সেই জোনটাকে যদি আমি দেখি, এই যে আহ, আপনার 23,000 এবং 24,360 থেকে 24,295, এই যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু নিফটির জন্য আপসাইডে যাওয়ার জন্য একটা ভাইটাল রোল প্লে করবে। তো এই জোনটার দিকে আপনারা নজর রাখবেন। আর তার সাথে সাথে এইখানে যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, আমার মতে এই নিফটি যদি আরেকটু নিচে এসে একটা আপসাইড তৈরি করে, সেখানে নিফটির একটা ভালো ধরনের মোমেন্টাম তৈরি হতে পারে। তো নিফটির এই 1 ঘন্টা চার্টের এই যে জায়গাটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। এরপর আমরা যদি কালকের জন্য নিফটিকে দেখি, কালকের জন্য নিফটির যে জায়গাটা আমরা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বারবারই বললাম 24,244 হচ্ছে কালকে রেজিস্ট্যান্ট, এবং 24,180 হচ্ছে কালকের জন্য একটা ভাইটাল জায়গা, এবং তার সাথে সাথে 23,861 হচ্ছে সাপোর্টের কাজ করতে পারে, এবং তার উপরে যদি আমরা দেখি 23,940 কাছাকাছি জায়গাটা হচ্ছে আমাদের কাছে একটা ভাইটাল সাপোর্টের কাজ করতে পারে। তো আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন। এরপর যদি আমি একটা শেয়ারের দিকে নজর রাখি, কোহেন্স যেটা আমি অলরেডি বলেছিলাম, কোহেন্সটা যদি আপনারা ভালোভাবে দেখেন, অলরেডি এখান থেকে একটা আপসাইডের মোমেন্ট তৈরি হয়েছে, এবং এর যে হাইটা মনে হচ্ছে যে বুঝলো 514 কাছাকাছি, আমাদের ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা ছিল তার তার অনেক কাছাকাছি এটা আজকে গেছে, এবং সেখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট করে ক্লোজ দিয়েছে। এই স্টকটা কিন্তু মধ্যে কিন্তু একটা হিউজ পোটেনশিয়াল রয়েছে। তো যারা যারা এটাকে ক্যারি করছেন বা এটাতে এন্ট্রি নিয়েছেন, তারা সেইভাবে দেখে করবেন, এবং অবশ্যই এসএলটি মেনটেন করবেন। এরপর যদি আমি একটা দেখি সুইং বেসিসে, যদি আমি একটা স্টককে দেখি, সেটা হচ্ছে টিসিএস। অলরেডি আমরা জানি যে একটা আইটিতে মধ্যে একটা ডাউন টাইম চলছে, আইটিতে বিভিন্ন ধরনের প্রেশার দেখা রয়েছে, কিন্তু আমি বারবার বলি মার্কেটের মধ্যে যখন কোনো নিউজ বা আসে বা কোনো ফিয়ার তৈরি হয়, ফিয়ারটাকে কিন্তু মানুষ এখানে চান্স হিসেবে কাজে লাগায়, বা এখানে একটা সুযোগ হিসেবে তৈরি হয়। তো আমরা দেখেছি 2-3 বছর ধরে আইটির মধ্যে একটা মানে গতানুগতিক একটা ডাউনফল চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আইটি ইন্ডাস্ট্রি থেকে একটা দূরে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তো এই জায়গাতে আমি বলবো টিসিএস এর মধ্যে এই যে চার্ট প্যাটার্ন রয়েছে বা প্রাইস অ্যাকশন রয়েছে, সেখানে আমরা এটা মানে খুব একটা ইন্টারেস্টিং জায়গা লেগেছে, এবং সেই জন্য আমরা টিসিএস এর যে এই জায়গাটা রয়েছে 24,084-85, এই জায়গাটার উপর যদি টিসিএস সাস্টেন করে, তো এখান থেকে আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স হিসেবে 2620, সেকেন্ড হিসেবে 2880, এই জায়গাগুলোকে দেখতে পারি আপাতত এর জন্য। তো মোটামুটি এখান থেকে 4% আমরা যদি ধরি, এখান থেকে অ্যারাউন্ড 15 থেকে 15% মতন একটা র্যালি আমরা ক্যাচ করতে পারি। তো আপনারা যারা দেখবেন এই স্টকটিকে ভালো করে নিজেদের মতন করে অ্যানালাইসিস করুন। এরপর যদি আমি পিএসইউ ব্যাংকের যে সেক্টরটা আমরা আলোচনা করেছিলাম, সেই সেক্টরে দেখি, পিওসি ব্যাংকে বলেছিলাম কি এই যে জোনটা আছে
তো 8,932 এই জোনটার উপর এটাকে মানে যদি ক্লোজিং দেয় এবং এখান থেকে যদি হোল্ড করে তারপর কিন্তু পিএসইউ ব্যাংক আবার একটা র্যালি আসবে। তো কিন্তু সেটা কিন্তু হয়নি, এই রেজিস্ট্যান্সটা, এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বানিয়ে ফার্দার ফল করছে এবং এই যে ইম্পর্টেন্ট জোনটা রয়েছে 600 থেকে এদিকে 300-র মধ্যে যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা কিন্তু জোনটা কিন্তু এর জন্য পিএসইউ ব্যাংকের সেক্টরটার জন্য খুব ভাইটাল। কারণ আমি বারবার বলছি Q4 এর যে রেজাল্ট গুলো আসছে সেই রেজাল্ট গুলো কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি এবং এফএমসিজি ইন্ডাস্ট্রির জন্য। তো আপনারা যারা এইগুলোকে স্টাডি করেন প্রত্যেকদিন চেষ্টা করবেন চার্ট গুলোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখার, তাতে কি আপনাদের মধ্যে যে চার্ট অ্যানালিসিস এর ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা আরো দক্ষ হবে এবং আরো মসৃণ হবে। তো আজকের ভিডিওটাকে বেশি আর বাড়াবো না, এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে আগামী একটি নতুন ভিডিও। নমস্কার।